কিছুক্ষণ পূর্বে আমার স্বামী আমার জন্য লাল সাদা মিশেল একটা শাড়ি কিনে এনেছেন। নিজ হাতে আমাকে শাড়িটা দিয়েছেন উনি। কারণ কারণ আজ আমার দ্বিতীয় বিয়ের জন্য আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বিষয়টা বড় হাস্যকর হলেও এটাই সত্য। এখন উনি আশা করছেন আমি ওনার কথা মতন যেন তৈরি হয়ে বিকেলে পাত্রপক্ষের সামনে যাই। এক শ্বাসে কথাগুলো গড়গড় করে বলল আরোহা। মুঠোফোনের অপর পাশ থেকে কি জবাব এলো শুনতে পাওয়া গেল না, কারণ ইতিমধ্যে সরব রুমে প্রবেশ করেছে। আরোহার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল সরব। পুরো রুমের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছুক্ষণ আগে কেনা শাড়ির টুকরো। কিন্তু এমন শাড়ি তো আরোহার বেশ পছন্দের। আমলকি, এসব কি? কিছুক্ষণ পর ওনারা চলে আসবে, আর তুমি শাড়ি কেটে ফেলেছো কেন? আচ্ছা বাদ দাও, তাহলে না হয় এই কালো শাড়িটা পরে নাও। রাগে ক্ষোভে আরোহার দু চোখের পানি অনবরত পড়ছে। দ্রুত পায়ে এগিয়ে আরোহার শক্ত হাতে সরবের কলার চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, ফাজলামো পাইছেন? এসব কি? নাকি আপনি আমার সাথে নিছক তামাশা করছেন? যদি তামাশা করে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি এখনই এসব বন্ধ করুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সরব মুচকি হেসে আরোহাকে ছাড়িয়ে নিয়ে বলল, ভালোবাসার টানাপোড়েন চলছে প্রিয়তম। নিজে অসুখী থেকেও যে ভালোবাসার মানুষকে সর্বোচ্চ সুখী দেখতে চায় সেই তো প্রকৃত প্রেমিক। মানে? হেয়ালি করবেন না, স্পষ্ট করে বলুন। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু স্বপ্ন, চাওয়া পাওয়া থাকে। যখন সেই চাওয়া পাওয়ার হিসেবে বরাবর শূন্য হতে থাকে তখন বাধ্য হয়েই ছাড়তে হয় প্রিয় মানুষের হাত। আমার একজন সন্তান চাই। ডক্টর রিপোর্ট দিয়েছেন? রিপোর্টে কি এসছে? ওয়েট, আমি ইনফার্টিল, তাই তো? সরবের দৃষ্টি এতক্ষণ বাহিরে থাকলেও এখন স্থির দৃষ্টি আরোহার দিকে। শেষ কথা বলার সময় আরোহার স্বর অস্পষ্ট। কোনোভাবে নিজেকে সামলে সে বিছানার এক পাশে নিজেকে ধাতস্থ করে নিচ্ছিল। সরব বেশ করে চাইছে আরোহাকে সামলাতে, শক্ত হাত এগিয়ে দিতে, কিন্তু এ সম্ভব না। মাঝে মধ্যে আমাদের নিয়তি এমন পরিস্থিতি সৃষ্টি করে না যেখানে আমরা নিয়তির হাতে সবাই নিছক খেলনা বই কিচ্ছু নয়। তুমি নারী, নিজের ক্ষমতা অক্ষমতার কথা নিজেই ভালো জানবে হয়তো, কিন্তু আমার সন্তান চাই আমলকি। ডক্টর কনফার্ম করেছেন? যদি এমন হয়ে থাকে তাহলে আপনি বিয়ে করতে পারেন, আমি অনুমতি দিলাম, কিন্তু এসব বলবেন না। তুমি আমার দায়িত্বে। প্রথমে তোমাকে সুখী দেখতে চাই, কিন্তু হ্যাঁ, আমি এটাও চাই আমার একজন সন্তান থাকুক। প্রতিটি মেয়ের মতন প্রতিটি ছেলের সুপ্ত ইচ্ছে থাকে একদিন তার অংশ পৃথিবীতে আসবে। সবাই তখন সন্তানের বাবা বলে ডাকবে, বৃদ্ধ বয়সে অবলম্বন হবে। আমিও তাই চাইছি, কিন্তু এর বিনিময়ে আমি তোমার সুখকে নিলামে উঠাতে পারবো না। সমস্যা আমার হলে বিয়ে আমাকে কেন দেবেন? আপনি বিয়ে করে নেন, আমার কথা আপনার না ভাবলেও চলবে। তুমি বুঝতে পারছো না কেন? এভাবে হয় না। নিভে যাওয়া প্রদীপের শিখা হঠাৎ ঘি পেলে যেভাবে জ্বলে ওঠে, ঠিক যেভাবে জ্বলে উঠল। দ্বিগুণ জোরে চিৎকার করে বলল, আজ আপনার রিপোর্ট পেলেন, জানতে পারলেন আমি মা হতে পারবো না, আর আপনি একবেলার মধ্যে আমার জন্য পাত্র ঠিক করে ফেললেন। আপনাকে সন্তান দিতে পারবে এমন কাউকে বিয়ে করে আনলেই তো হয়। আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন দেখাচ্ছেন? আপনার সমস্যা তো আমি, তাই না? আমি থাকলে তো আপনার সমস্যা হবে, এটাই তো। আমি চলে যাব, কিন্তু আপনি এখন এখান থেকে চলে যান। আপনার মুখও আমি দেখতে চাই না। প্রার্থনা করুন যেন আমার মুখ আপনাকে আর দেখতে না হয়। আমার উপর এমন মানসিক অত্যাচার বন্ধ করুন, না হলে আমি আত্মহত্যা করতে দুবার চিন্তা করব না। এই পর্যায়ে আরোহা ধাক্কাতে ধাক্কাতে সরবকে রুম থেকে বের করে দেয়। রুমের দরজা আটকে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো আরোহা। সরবের চোখে মুখে তখন অপমানের ছাপ স্পষ্ট। শক্ত চোয়ালে বেশ দৃঢ় কণ্ঠে দরজার পাশে থাকা আরোহাকে উদ্দেশ্য করে বলল, ঠিক 9টার সময় পাত্রপক্ষ আসবে, তৈরি হয়ে থেকো, না হলে আমার থেকে আর খারাপ কেউ হবে না। আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠেছে যত সব। এতক্ষণ চুপচাপ ছেলে আর ছেলের বউয়ের সব দেখছিল মনোয়ারা বেগম। কি হয়েছে, কেন এমন করছে কিছুই জানেন না উনি। আজ সকালেও তো সবই ঠিক ছিল,
তবে এখন কি হলো? আরোহা তো এমন মেয়ে নয়, অনেক বুদ্ধিমতী মেয়ে। সরবের কোনো কথা অমান্য করে না। ঝগড়াঝাটি তো দূরের কথা, 3 বছরের বিবাহিত জীবনে তাদের মধ্যে কখনো মনোমালিন্য হয়নি। আজ কি হলো? একটা দীর্ঘশ্বাস ফেলে আরোহার রুমের দিকে এগোলো মনোহারা বেগম। দরজার ওপাশে আরোহার গোঙানির শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছেন। দ্রুত চাবির গোছায় নিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করে দেখলেন আরোহা ফ্লোরে পড়ে আছে। অজানা আশঙ্কায় মন কুঁকড়ে যাচ্ছিল। তবে কি সরব মেয়েটাকে মেরেছে? মাথায় কারো স্পর্শে চোখ মেলে তাকিয়ে আরোয়া আবার ফুঁপিয়ে কেঁদে ওঠে। কোনোভাবে নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করে বলল, মা, আমি কখনো মা হতে পারবো না। বিধাতা আমাকে সেই ক্ষমতা দেয়নি। তাই বলে কি তোমার ছেলে আমাকে অন্য কারোর হাতে তুলে দিতে পারে? সমস্যা যেহেতু আমার, তাহলে উনি বিয়ে করলেই তো পারেন। আমি না হয় শুধুমাত্র নামে স্ত্রী রইলাম, কিন্তু উনি আমাকে কেন বিয়ে দিতে চাইছেন? আমার কি দোষ? আরোহার কথা তেমন একটা বুঝতে পারল না মনোয়ারা বেগম। আলগোছে আরোহার শাড়ির আঁচল টেনে দিয়ে রুম থেকে বের করে এনে নিজের রুমে নিয়ে আসেন। মস্তিষ্কে শুধু একটা কথাই চলছে, আরোহা মা হতে পারবে না, তাহলে সরব তাকে কেন বিয়ে দিতে চাইছে? খুব সযত্নে নিজের রুমেই আরোহাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল মনোয়ারা বেগম। ঠিক রাত 8:30টায় সরব ফিরে এলো হাতে রিপোর্ট নিয়ে। বসার ঘরে সোফায় গা এলিয়ে দিয়ে আরও একবার চোখ বোলালো রিপোর্টে। না, কোনো ভুল নেই, সব সত্যি। কিছুক্ষণ পর পা বাড়ায় রুমের উদ্দেশ্যে। ভেবেছিল আরোয়া হয়তো রুমের দরজা আটকে রাখবে, কিন্তু দরজা ধাক্কা দিতেই খুলে যায়। রুমে আরোহা নেই। এক রাশ ভয়ের মেঘ জমেছে মনে। হয়তো এক্ষুনি বৃষ্টি হয়ে ঝরঝরিয়ে পড়বে দু চোখ দিয়ে। কিন্তু নিজেকে কিভাবে সামলাতে হয় সরব সেটা জানে। আরোহা আমার রুমে। মায়ের কথায় পিছন ফেরে সরব। সরব এহসান মরহুম ওসমান এহসান এবং মনোয়ারা বেগমের একমাত্র ছেলে। সরবের বোন বৃন্ত এহসান। 2 ছেলে মেয়ে ছিল। বছর 4 আগে বিয়ে দিয়েছে। বৃন্তর বিয়ের পর নতুন এক ছেলেকে পেয়েছেন, ঠিক তেমনই আরোহা ওনার আর এক মেয়ে। বৃন্তর বিয়ের পর ওসমান সাহেবের মস্তিষ্কে পানি জমতে শুরু করে। খুব বেশি সময় ছিল না ওনার হাতে, তাই দ্রুত সে ছেলের বউ নিয়ে আসতে চেয়েছিল। আরোহা ওনার পছন্দ করা বউ। মনোয়ারা বেগমের কাছে তার স্বামীর শেষ আমানত। আরোহাকে সে পুত্রবধূ নয়, মেয়ে হিসাবেই মানে। আর সেই মেয়ের সাথে তার ছেলে এমন কেন করছে, সেই কৈফিয়ত নিতেই এখানে দাঁড়িয়েছে মনোয়ারা বেগম। তৈরি হতে বলো মা, কারণ পাত্রপক্ষ দেখতে আসছে। সরবের এমন কথায় মনোয়ারা বেগম সজোরে থাপ্পড় মারে সরবের গালে। লজ্জা করে না? এই শিক্ষা তোমার বাবা তোমাকে দিয়েছে? তুমি সাহস কি করে পাও আরোহাকে এসব বলতে? কারণ তোমার ছেলে অক্ষম, পারবে না কখনো শূন্য কোলে একটা ফুটফুটে সন্তান দিতে। তোমার ছেলেকে সেই ক্ষমতা সৃষ্টিকর্তা দেয়নি। মনোয়ারা বেগম করুণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, একবার তুমি বলছো তুমি বাবা হতে পারবে না, আবার আরোহা বলছে আরোহা মা হতে পারবে না। কি হচ্ছে কি আমাকে একটু স্পষ্ট করে বলবে? হাতে থাকা রিপোর্ট মায়ের দিকে এগিয়ে সরব বলল, আরোহাকে মিথ্যে বলেছি মা। ও যদি জানতে পারে অক্ষমতা আমার, তাহলেও আমাকে ছাড়বে না। সারা জীবন একটা সন্তানের জন্য এভাবে কষ্ট পাবে, সমাজের মানুষ কথা শোনাবে। আমি এসব মেনে নিতে পারবো না। মা, তোমার কাছে অনুরোধ, তুমি এসব আরোহাকে বলবে না। আমিও চাই আমার প্রিয়তমা সুখী হবে, তাই তো এসব। তুমি হয়তো বলবে, হে কেমন পাগলামো, তাই না? হয়তো জীবনের কোনো একদিন ও জানতে পারবে আজ যা হচ্ছে সব মিথ্যে। কিন্তু সেদিন আফসোস থাকবে না, কারণ ওর তখন নিজের সন্তান থাকবে। এই সমাজ কখনো দেখবে না সমস্যা বা অক্ষমতা কার। সমাজ তো কথা শোনাবে আরোহাকে। আমি চাই আরোহা আজকের ব্যবহারের জন্য আমাকে ঘৃণা করুক, জেদ করুক, জেদ করে আত্মসম্মানের বশে বেরিয়ে যাক এই বাসা থেকে। নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। আমি চাই আরোহা যেন পৃথিবীর সবথেকে মিষ্টি অনুভূতি, শুভ্র স্পর্শ অনুভব করতে পারে। আমার সেই ক্ষমতা নেই বলে কি আমি আরোহার অংশের সুখ অনুভূতি নিলামে তুলতে
পারি না মা, তোমার ছেলেটা বড্ড স্বার্থপর, সে তার স্বার্থের জন্যই এসব করছে। মায়ের সাথে কথা শেষ করে মায়ের রুমের দিকে পা বাড়ায় সরব। অন্ধকার রুমে বিছানায় ঘুমিয়ে আছে আরোহা। বিয়ের 3টে বছরে কখনো আরোহাকে কাঁদতে দেয়নি, শুধুমাত্র একদিন ব্যতীত, সেদিন যেদিন সরবের বাবা ইন্তেকাল করেন। সেদিন আরোহা যেমন কান্না করেছিল, ঠিক তেমনভাবেই আগলে নিয়েছিল বাড়ির প্রত্যেক মানুষকে। আরোহা শুধু একটা নাম বা মানুষ না সরবের লাইফে, আরোহা নিজেই সরবের সব। সবেমাত্র 8:55 অথচ পুরো বাসায় পিন পতন নীরবতা। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকা আরোহাকে ঠিক করে দিচ্ছিল, কিন্তু ঘুমন্ত আরোহা সরবের বাম হাতে মাথা রেখে দিব্যি আরাম করে ঘুমাচ্ছে। সরব উঠতে পারল না। আজ মেয়েটা চুলে বেনুনি করেনি, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া নোনা স্রোতের শুকনো ছাপ, কিছুক্ষণ পর পর ফুঁপিয়ে কেঁদে ওঠা, এসব এক রাশ কষ্ট হয়ে বুকের মাঝখানে কেমন ভার ভার লাগছে সরবের। আরোহার কপালে ছোট্ট একটা আবেগী স্পর্শ দিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সরব। ডান হাতে চিবুক স্পর্শ করতেই দৃষ্টি স্থির হলো আরোহার চিবুকের নিচে কাটা দাগটাতে। আচ্ছা, কেউ কি কারোর ক্ষতস্থানে প্রেমে পড়তে পারে? কাটা ছেঁড়ার দাগের ওপর কি কেউ প্রেমে পড়তে পারে? পারে তো, যেমন সরব পড়েছে আরোহার থুতনির নিচের কাটা দাগে। বছর 3 আগের কথা। পুরো পরিবার ব্যস্ত সরবের জন্য পাত্রী দেখতে। এক মেয়েকে মোটামুটি বেশ পছন্দ হয়েছিল সবার। বিয়ে পাকা কথা দেওয়ার আগে বৃন্ত যখন মেয়ের ছবি দেখলো, তখন সাফ মানা করে দিল। কারণ জানতে চাইলে বৃন্ত বলল, এই মেয়েকে আর যাই হোক বাড়ির বউ করে আনা যায় না। এই মেয়ে শুধু নামে শিক্ষিত, আর তাছাড়া একটু ভালো ফ্যামিলি হলেই হয় না। এই মেয়ের মুখের ভাষা জঘন্য, এত নিকৃষ্ট ভাষা মেয়ে মানুষের মুখের হতে পারে না। শুধু এই মেয়ে নয়, এই মেয়ের বড় বোনের মুখের ভাষাও ভালো না। এরা কথায় কথায় বাবা মা তুলে গালিগালাজ করে। মান সম্মানের ভয়ে কেউ এদের মুখ লাগাতে যায় না। শোনো মা, মেয়ে হলো মায়ের জাত, এদের নরম হতে হয়। আমরা মেয়ে না? আমাদের কেউ কি কিছু বললে আমরা কি যাই পুরুষ মানুষের মতন গলাবাজি করে এগিয়ে, নাকি চুপ থেকে ঝামেলা যেন বড় না হয় সেদিকে খেয়াল রাখি? আসলে দেশের বাইরে থাকলে কিংবা একটু মডার্ন ড্রেস আপ ফলো করলেই সভ্য মানুষ হওয়া যায় না। এই মেয়ের ফ্যামিলিগত যোগ্যতার দিক দিয়ে ভালো, কিন্তু ভাইয়া তো মেয়েকে বিয়ে করবে মেয়ের ফ্যামিলি স্ট্যাটাসকে না। আশা করি বুঝেছ। বৃন্তের কথা সত্যি ছিল। মেয়ের উগ্র ব্যবহার, অসংযত মুখের ভাষা সম্পর্কে খবর পেয়েছিল সরব। আর তাছাড়া সৌভাগ্যবশত বৃন্তর জুনিয়র ছিল মেয়েটা, তাই এ যাত্রায় বেঁচে যায় সরব। কারণ আর যাই হোক, ঘরের বউ হিসাবে উগ্র আচরণের মেয়েকে কোনো মানুষ পছন্দ করবে না। এসব আলোচনা চলছিল সরবদের বাসায়। তার বাবা তখনও বাইরে ছিলেন, কিন্তু এখনো ফেরেননি। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। বৃন্ত এগিয়ে এসে সদর দরজা খুলতেই দেখে একজন মেয়ে ওসমান সাহেবকে ধরে দাঁড়িয়ে আছেন। মেয়ের কণ্ঠস্বরে ধ্যান ফেরে বৃন্তর। আসলে উনি রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই। মেয়েটার কথা শেষ না হতে হতেই বৃন্ত ওর বাবার হাত ধরে ভিতরে নিয়ে আসে, সাথে মেয়েটাকেও আসতে বলে। ওসমান সাহেবের তখন সবেমাত্র রোগ ধরা পড়েছে। উনি ঠিক মতন চলতে পারেন, কিন্তু হঠাৎ হাত পা কাঁপতে থাকে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন। ওসমান সাহেবকে বৃন্ত ভিতরে দিয়ে এসে দেখে মেয়েটা দাঁড়িয়েই আছে। বৃন্তর থেকে বিদায় নিয়ে মেয়েটা চলেই যাচ্ছিল। মনোয়ারা বেগম ধন্যবাদ জানাতে এগিয়ে আসছিল, কিন্তু মেয়েকে চলে যেতে দেখে আর পিছন থেকে ডাকলো না। এবার মেয়েটা হঠাৎ পিছনে ফিরে চাইল, স্থির দৃষ্টি মনোয়ারা বেগমের দিকে। কয়েক কদম এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো আন্টি? বৃন্ত এবং মনোয়ারা বেগমের কৌতূহলময় দৃষ্টি। প্রথম পরিচয়ে কেউ কাউকে হুটহাট আন্টি বললেও তুমি করে বলে না। তবে মেয়েটা কে? মেয়েটা হালকা হাসলো। মুখ অনাবৃত করতে করতে মেয়েটি বলল, আমায় চিনতে পারোনি তো? আমি আরোহা। আরোহা নাম শোনার সাথে সাথে মনোয়ারা বেগমের চোখে মুখে খুশি যেন উপচে পড়ছে। এত বছর পর প্রিয় প্রতিবেশীর পিচ্চি মেয়েটাকে এভাবে নিজের বাসায় দেখবে কখনো হাসাও করেননি উনি। তুমি আরোহা? আমাদের আরোহামণি? আরাফ ভাইয়ের মেয়ে?
এক রাশ বিস্ময়ের সাথে উত্তেজিত কণ্ঠ নিয়ে জিজ্ঞেস করেন মনোয়ারা বেগম। মুচকি হেসে মাথা দুলিয়ে আরোহা সায় দিতেই মনোয়ারা বেগম আরোহার গলা জড়িয়ে ধরেন। প্রায় 8 বছর পর আরোহাকে দেখছে। বৃন্ত যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। ঘোর কাটতেই সে আরোহার পাশে গিয়ে বসল। মনোয়ারা বেগম ধীরে ধীরে সব কথা জিজ্ঞেস করতে লাগলেন এবং আরোহা সব বলছিল। হঠাৎ করে চলে যাওয়ার কারণ বলল আরোহা। ওসমান সাহেবের কথা শুনে বেশ মন খারাপ করলো, কিন্তু এটাও বলল, আমি সত্যি আঙ্কেলকে চিনতে পারিনি। দাড়ি রেখেছেন তো, তাই হয়তো চিনতে পারোনি। আচ্ছা বলো, কি খাবে? তুমি তো আম পছন্দ করো, তাই না? একটু অপেক্ষা করো, সরব সকালেই বাজার থেকে আম এনেছে, আমি নিয়ে আসছি। আরোহার উত্তরের অপেক্ষা না করেই মনোয়ারা বেগম পা বাড়ায় রান্নাঘরের দিকে। এদিকে আরোহা আড্ডা জমিয়েছে বৃত্তর সাথে। দুজনে একসাথে কত খেলেছে, আচার চুরি করে খেয়েছে। ড্রয়িং রুম থেকে কারোর হাসির শব্দ শোনা যাচ্ছে। হাসির শব্দ যেন কাঁচের চুরির শব্দের মতন সরাসরি মস্তিষ্কে আঘাত করছে। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায় সরব। বাহিরে বৃষ্টি হচ্ছিল, তাই সে ভিজে গিয়েছিল। ড্রয়িং রুমে প্রবেশ করতেই সরব দেখে বৃন্ত কারোর সাথে গল্পে ব্যস্ত। সরবকে দেখতেই দ্রুত জিজ্ঞেস করে, দেখ তো ভাইয়া, চিনতে পারিস কিনা? চোখ পড়ল থুতনির নিচে। সব বিস্ময়ে সরব বলল, আরোহা, চিনেছিস তাহলে? তোর বাবা বাজার থেকে আসার পথে অসুস্থ হয়ে পড়েছিল, ও বাসায় নিয়ে এলো। আমরা তো চিনতেই পারিনি, কিন্তু দেখ, মেয়ে আমার আমাকে ঠিক চিনেছে। মনোয়ারা বেগমের কথা সরব কতটা শুনতে পেল কে জানে। দৃষ্টি তো আরোহাতেই সীমাবদ্ধ ছিল। বেশ সময় আরোহা ওদের বাসায় রইল। আরোহার মায়ের সাথে মনোয়ারা বেগম ফোনে কথা বললেন। আরোহার যাওয়ার সময় হয়ে এলো, কিন্তু বৃষ্টিবেগ যেন পাল্লা দিয়ে বাড়ছে। মনোয়ারা বেগম এই ভর সন্ধ্যাবেলায় আরোহাকে একা ছাড়তে চাইছিলেন না, কিন্তু আরোহা বলছিল সে পারবে, তার কাছে ছাতা আছে। তবু মনোয়ারা বেগমের পীড়াপিড়িতে সরবকে সাথে নিয়েই বের হতে হলো আরোহার। বাহিরে ঘুটঘুটে অন্ধকার। সরব মাথায় ছাতা ধরে আছে। ভাগ্য ভালো, তাই একটা রিক্সা পাওয়া গেল। রিক্সায় ওঠার পর রিক্সাওয়ালা কাগজ দিয়ে ওদের ঢেকে দিল। আরোহা রিক্সাওয়ালার মাথায় ছাতা ধরে। এমন ব্যবহারে মোটেও অবাক হয় না সরব, কারণ ওর এমন কাজের সাথে সে পূর্ব পরিচিত কিনা তাই। রিক্সা একটু ঝাঁকুনি দিতেই আরোহা খুব শক্ত করে রিক্সার হুড ধরে ফেলে, কারণ তার রিক্সার এক্সপিরিয়েন্স যে মোটেও ভালো নয়। এখনো রিক্সায় উঠতে ভয়? আসলে আমি উঠি না, আম্মুর সাথে উঠলে আম্মু ধরে রাখে, না হলে পড়ে যায়। সরব মুচকি হাসে। বাম হাত বাড়িয়ে আরোহার পাশের হুড ধরে শক্ত করে ধরে রাখে, যেন এটা একটা সুরক্ষা চক্র। রাস্তায় এ কথা ও কথা শুধু আরোহা বলছিল। সরব চুপচাপ শুনছিল, কারণ এখন তো শ্বাস নেওয়াই দুষ্কর, যেখানে আবার কথার উত্তর দেবে কি। বাসার কাছে চলে আসতেই আরোহা থামাতে বলে। খুব জোরাজুরি করলেও সরবের এক কথাই যেতে দিতে বাধ্য হয়, কারণ এই সময় হয়তো আর রিক্সা নাও পেতে পারে। স্বাভাবিক বিদায় নিয়ে সরব চলে আসে, কিন্তু মনে কোথাও একটা অপূর্ণতা আজ যেন তৃপ্তির ঢেকর তুলছিল। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করছে আরোহা। এতদিন পর সবাইকে পেয়ে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে সরবের স্পর্শ একটুও বদলায়নি। শেষ যেদিন সরবের সাথে আরোহার একটু মনোমালিন্য হয়েছিল, সেদিন ছিল এরকমই বৃষ্টির দিন। আরোহা সে বছর ক্লাস 7-এ পড়ে, আর সরব অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিল। আরোহাদের বাসায় কিছু রান্না করলে আরোহার মা ওদের জন্য পাঠিয়ে দিত, ঠিক তেমনই করেই মনোয়ারা বেগম। সেদিন আরোহার বাবা গ্রাম থেকে কাঁঠাল নিয়ে এসেছিল। আরোহার মা প্লেটে কাঁঠালের রোয়া দিয়ে পাঠিয়ে দেয় আরোহাকে, কিন্তু ফিরে আসার সময় আরোহা পড়ে গিয়ে থুতনির নিচে বেশ খানিকটা কেটে যায়। সরব কিছু দূরে দাঁড়িয়েছিল। এসব দেখে দ্রুত আরোহাকে ধরতেই আরোহা আরও জোরে কান্না করতে লাগলো। রক্তে একাকার অবস্থা। ওড়না দিয়ে চেপে ধরে বাসায় এসে যখন অ্যান্টিসেপটিককে তুলো ভিজিয়ে পরিষ্কার করে দিচ্ছিল, আরোহার সে কি কান্না! জ্বলছে জ্বলছে বলে পুরো বাড়ি মাথায় তুলেছিল। বাসায় ছেলে মানুষ বলতে শুধুমাত্র সরব, কারণ তখন অফিস টাইম ছিল। রক্তে একাকার অবস্থা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। বাধ্য হয়েই সরবের বের হতে হয় আরোহাকে নিয়ে।
ফার্মাসি থেকে যখন ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসছিল, রিকশায় বসে আরোহার হাত ধরেছিল সরব। সে রাতে খাবার টেবিলে সরব যেন এক নিস্তব্ধতায় মোড়া মানব। কারোর কোনো কথা কান অবধি পৌঁছালেও মস্তিষ্কে পৌঁছাচ্ছে না। কিন্তু এদিকে মনোয়ারা বেগম বৃন্ত তো আরোহার নাম জপেই যাচ্ছে। কোনোভাবে কিছু খেয়ে রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয় সরব। আরোহাকে প্রথম দেখেছিল যেদিন, সেদিন গুলুমুলু একটা মেয়ে, হাতে আইসক্রিম, পিচ্ছি মেয়ে, বাবার কোলে ছিল। আদর করার ছলে এক আন্টি চুলে হাত দিয়েছিল বলে সে কি কান্না! ক্লাস 1-2তে পড়তো হয়তো মেয়েটা। স্বাভাবিক বাচ্চারা যেমন হয় তেমন ছিল, কিন্তু অসুস্থ দরিদ্রদের প্রতি আরোহার বিশেষ টান ছিল। প্রায় সময় সরব দেখত নিজের ভাগের টিফিনের টাকা হয়তো কাউকে দিয়ে দিচ্ছে, কিংবা রাস্তার কুকুরদের কিছু কিনে খেতে দিচ্ছে। তবে ভালোবাসা বলতে তখন কিছুই ছিল না। সময়ের সাথে পাল্লা দিয়ে আরোহা যখন ক্লাস 7-এ উঠল, তখন সরবের সামনে এইচএসসি এক্সাম। একদিন সকালবেলা বাসার চিৎকারে টিকে থাকা মুশকিল হচ্ছিল। দরজা লাগিয়ে সরব পড়তে বসেছে। যদি চিৎকারের শব্দ কম আসে আর কি, কিন্তু হলো বিপরীত। কেউ একজন দরজায় অনবরত আঘাত করে চলেছে। দরজা খুলে দিতেই দু চোখ দুটি প্রশান্ত সাগর নিয়ে হাতে ধাক্কা লাগিয়ে সরবের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আরোহা। কান্না থামছেই না। ঘটনার আকস্মিকতায় সরব নিজেকে চুপচাপ কয়েক মুহূর্ত সময় দিয়ে নিজেকে ধাতস্থ করে সামনে এগিয়ে যায় আরোহার দিকে। কাঁদছিস কেন? অপর পাশ থেকে কান্না ব্যতীত কোনো উত্তর আসছে না দেখে সরব জোরে ধমক দিলে আরোহা ডান হাত দিয়ে নিজের নাকের দিকে ইশারা করে দেখায়। লাল হয়ে আছে নাকের বাঁ পাশ, ছোট্ট একটা সাদা সুতো ঝুলছে। নাক বিধিয়েছিস? আমি বিধাতে চাইনি, আম্মু আন্টি ওনারা জোর করে। কথা শেষ করবে কি, মেয়ে তো কেঁদেই অস্থির। সরব এক গ্লাস পানি এগিয়ে দেয়, কিন্তু সে কিছুতেই খাবে না। যখন রুমের দরজা খুলতে যাচ্ছিল সরব, আরোহা দৌড়ে গিয়ে বাধা দেয়, কারণ এখনো নাকি কাঁধ বিধানো বাকি আছে। সে কাঁধ বিধাবে না, আর সরব বা অন্য কেউ জোর করলে বাসা থেকে চলে যাবে। দরজার উপাস থেকে মনোয়ারা বেগম, আরোহার মা, সব শুনে সরবকে বলে আরোহাকে একটু দেখে রাখতে, কিছু লাগলে দিতে, তবে কোথাও যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে বলে চলে যায়। ড্রয়ার থেকে ওষুধ বের করে একদম আরোহাকে খাইয়ে দেয় সরব। কিছুক্ষণ পর সরবের স্টাডি টেবিল থেকে বই নিয়ে পড়তে লাগলো আরোহা। সরব তখন ক্যালকুলাসে ডুব দিয়েছে। ঘন্টা দুয়েক পর যখন সরবের মনে হলো এ রুমে আরোহা নামে কোনো প্রাণী আছে, ততক্ষণে আরোহা ঘুমের সাগরে ডুব দিয়েছে। এলোমেলো আরোহার বুকের ওপর থেকে বই সরিয়ে মাথার নিচে বালিশ ঠিক করে গায়ে কম্বল জড়িয়ে দেয় সরব। জীবনে 18তম বছরের এক হাড় কাঁপানো শীতের দুপুরে বুকের ভিতর অদ্ভুত অনুভূতি। সেই অনুভূতির পথ হেঁটেই সরব ছোট্ট ছোট্ট আদরে ভরিয়ে দিয়েছিল আরোহার নাকের বাঁ পাশের সদ্য বিধানো অংশ। সেদিনের পর থেকে আরোহা নামের মানে হয়তো পাল্টে গিয়েছিল। কারণে অকারণে দেখতে ভালো লাগতো, কিন্তু এক্সামের জন্য এত সময় হয়ে উঠতো না। তারপর 8 মাস পর আরোহা যেদিন ব্যথা পেল, সেদিন ছিল শেষ দেখা। আরোহাকে নিয়ে ফিরে এসেই দ্রুত নানু বাড়ি যেতে হয় সরবদের। 15 দিন পর যখন ফিরে এসেছিল, এসে জানতে পারল আরোহারা চলে গিয়েছে। তারপর দীর্ঘ 8 বছর পর সামনে এসেছে আরোহা। আরোহার স্মৃতিগুলো বাক্সে বন্দি ছিল এতকাল। ওর চুলের কাঁটা, একটা দুল, ভাঙা নাকফুল, সাথে রক্তে মাখানো ওড়নাটা সবার আড়ালে লুকিয়ে চুরিয়ে বাঁচিয়ে রেখেছে সরব। প্রথম টিউশনির পুরো টাকা আজও গচ্ছিত আছে সরবের আলমিরের ডয়ারের আরোহার জন্য। আচ্ছা, এটা কি শুধুই ভালোবাসা ছিল নাকি আবেগ? দিন কয়েক খুব অস্থিরতায় কাটলো আরোহার। হঠাৎ একদিন নিমন্ত্রণ এলো সরবদের বাসা থেকে। আরোহার বাবা নিমন্ত্রণ রাখলেন। শুক্রবারের সকালে আরোহার পরিবার উপস্থিত হলো সরবদের বাসায়। আরোহা যেদিন ব্যথা পায়, সেদিন সরবের বড় মামি আত্মহত্যা করেন, তাই দ্রুত তারা চলে গিয়েছিল। বৃন্তর স্বামীর সাথে পরিচিত হয় আরোহার পরিবার। বেশ ভালো ভদ্র ছেলে বৃন্তর স্বামী। পুরো দিন বেশ আমেজে কাটিয়ে সবাই সিদ্ধান্ত নিল বিকেলে পাশের রিসর্টে যাবে। পুরো রাস্তায় আরোহার মা আফসোস করছিল। আসলে সরবদের পরিবার যেদিন নানু বাড়ি যায়,
তার কয়েকদিন পর হঠাৎ আরোহার বাবার এমার্জেন্সি ট্রান্সফার হয়। দুদিনের মধ্যে শিফট হয়ে যায়। যাওয়ার পথে আরোহার মায়ের ফোন হারিয়ে যায়, তাই যোগাযোগ রাখা সম্ভব হয়নি। সবাই রিক্সা করেই যাচ্ছিল, কিন্তু মনোয়ারা বেগম সরবকে বলল আরোহাকে নিয়ে বাইকে আসতে, কারণ আরোহার রিক্সায় প্রচণ্ড ভয়। বেচারি মেয়েটা যখন রিক্সায় ওঠে তখন কিছু না কিছু হবেই। সবাই চলে যাওয়ার পর আরোহা সরবের বাইকের পাশে দাঁড়িয়ে আছে। কিছুটা অস্বস্তি দেখে সরব জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? ইচ্ছের বিরুদ্ধে মুখে হাসি টেনে মাথা দুপাশে দুলিয়ে আরোহা বলল, না। উঠে বসতেই সরব বেশ বুঝতে পারল আরোহা প্রথমবার বাইকে উঠেছে। মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে বলল, প্রথমবার? হ্যাঁ। কেন? কার বাইকে উঠবো এত স্পেশাল কারোর লাইফে হয়ে ওঠেনি, তাই। বাট ম্যাম, ইউ আর স্পেশাল। ইউ নো হোয়াই? তুমি হচ্ছ একমাত্র নারী যে প্রথম আমার বাইকের পাশে বসছে। মানে? মানে কিছুই না, একটু ধরে বসেন, পড়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বেশ উপভোগ করছিল আরোহা সরবের সঙ্গ। নীরবতা কাটিয়ে আরোহা জিজ্ঞেস করলো, তোমার বড় মামি মারা গেল কিভাবে? আত্মহত্যা করেছিল। কেন? একটা সন্তান জন্ম দিতে না পারার অক্ষমতার কারণে, দিন শেষে মামার অবহেলার কারণে, বন্ধা অলক্ষী অপবাদ খণ্ডাতে। আরোহার নাক ফুলের ঠিক ওপরে ছোট্ট একটা লাল তিল সরবকে বারবার আহ্বান জানান দিচ্ছে। আড্ডায় সবার সাথে বসলেও সরব আরোহার নাকের তিলে আটকে আছে। বিষয়টা প্রথমে খেয়াল হলো বৃন্তর স্বামীর। বৃন্তকে ইশারা করে দেখালে বৃন্ত মুচকি হাসে। এদিকে সরবের এমন বোকামো কারোর নজর এড়িয়ে যায়নি। খানিকটা সাহস নিয়ে বৃন্তর স্বামী মনোয়ারা বেগমকে ডেকে একটু আড়ালে নিয়ে যান। আরও খানিকটা সাহস করে সরব ও আরোহার বিয়ের কথা বলেন। যেহেতু পাত্রী খোঁজা হচ্ছে, এদিকে আরোহা যথেষ্ট ভালো ভদ্র মেয়ে। মনোয়ারা বেগম মনে মনে যে চিন্তা করেননি এমন নয়, তবে এবার মেয়ে জামাইয়ের মতামত পেয়ে বেশ খুশি হয়েছেন উনি। ওসমান সাহেবকে বললে সেও সম্মতি জানায়, কিন্তু আরোহার পরিবার কিভাবে নেবে কথাটা, এটাও চিন্তার বিষয়। বৃন্তর স্বামী সরবকে বলল আরোহাকে নিয়ে ওদিকটা ঘুরে আসতে, ছোট্ট একটা বিল আছে ওদিকে। সরব সাই দিয়ে আরোহাকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মনোয়ারা বেগম সাহস করে দ্বিধা নিয়ে কথাটা বলেই ফেলে। আরোহার মা এক কথায় রাজি হলেও আরোহার বাবা বেশ দ্বিমত, কারণ আরোহাকে না জিজ্ঞেস করে সে কোনো মতামত দিতে চাইছেন না। এদিকে আরোহার মা আরোহার বাবাকে আশ্বস্ত করেন আরোহা দ্বিমত করবেন না, কারণ সে মেয়েকে ভালোভাবে চেনেন। যদি আরোহার মতবিরোধ না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। অর্থাৎ বিয়েতে সম্মতি দেন আরোহার বাবা। ঘণ্টা খানেকের মধ্যে বৃন্তর স্বামী সব কিছু গুছিয়ে নিয়েছে। আজই হবে বিয়ে। এইভাবে হুটহাট মেয়ের বিয়ে দিতে কোন বাবা মায়ের ইচ্ছে করে? তবু সম্মতি জানায়। এদিকে সরবের বন্ধুরা মিষ্টি নিয়ে হাজির, কিন্তু বরকনে কোথায়? বিলের পাড়ে বসে আছে আরোহা, সরব। এত বাচাল একটা মেয়ে এতটা চুপচাপ হতে পারে কয়েক বছরের ব্যবধানে, অবাক বিষয়। আরোহার মনোযোগ তখনও সামনের বিলের কচুরিপানা ফুলের দিকে। কচুরিপানা ফুল, অদ্ভুত এই ফুলের জীবন, ঠিক যেন প্রতিটা নারীর ভিতরে থাকা এক একটা সত্তা। একটু জোরে অসতর্কতায় ধরবে তো নিঃশেষ হয়ে যাবে, অথচ আলতো স্পর্শে ছুঁয়ে দেখো, অনেক সময় তোমার সৌন্দর্য বাড়াবে। নীরবতা ভেঙে সরব প্রথমে জিজ্ঞেস করে, এখনো পছন্দ? ভীষণ। আমি কিন্তু পানিতে নামতে পারবো না। আরোহা সরবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মনে আছে তোমাকে আমি একবার জেদ করিয়ে ফুল আনিয়েছিলাম আর তোমার জুতোই কাদায় পরিপূর্ণ হয়ে গেছিল? হ্যাঁ আছে। তুমি আমাকে বকেছিলে, ভয় নেই, সেই বকুনি আমি আজও ভুলিনি, তাই আনতে বলবো না। আর এসব আবদার আমার স্বামীর জন্য তোলা আছে, সেই সব পরিপূর্ণ করবে। প্রত্যুত্তরে সরব কিছু বলল না। আরোহার দৃষ্টি পুনরায় সেই কচুরিপানা ফুলের দিকে। হঠাৎ আরোহার সামনে একগুচ্ছ কচুরিপানা ফুল এগিয়ে দেয় কেউ একজন। চোখ তুলে তাকিয়ে দেখে সরব দিচ্ছে। মুচকি হেসে আরোহা হাত বাড়িয়ে ফুল নিতেই সরবের ফোন বেজে ওঠে। দ্রুত ফিরতে বলছে। এদিকে ওসমান সাহেব অসুস্থ। ওনার কিছু হয়েছে? প্রথমেই যা মস্তিষ্কে কড়া নেড়ে বলছে আরোহা সরবের। দ্রুত ফিরে আসতেই সরব খেয়াল করে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে।
দ্রুত পাশ কাটিয়ে যেতে নিলে ওরা পথ আটকে দাঁড়ায়। আরোহাকে বৃন্ত নিয়ে যায়। তারপর দুজনকে বিয়ের কথা বললে সরব সম্মতি দিলেও আরোহা চুপচাপ ছিল। বিয়ে সম্পূর্ণ হলে সেদিন রিসোর্টে থাকা সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলেন ওসমান সাহেব। সব থেকে খুশি যেন উনিই ছিলেন। আরোহার বাবা মাকে বিদেয় দিয়ে আরোহা সরবদের বাসায় নিয়ে আসা হয়। আরোহাকে একদম চুপচাপ দেখে মনে মনে সরব বিশ্বাস করতে শুরু করেছে আরোহার সম্মতি ছিল না। সরবের রুমে এসেই আরোহা হাতের কচুরিপানা ফুলগুলো পাশের ড্রেসিং টেবিলে রাখে। সাদা পাপড়ির মধ্যে হালকা বেগুনি ছোপের মাঝেও হলুদ রঙের এই ফুল আরোহা সরবকে কি এক সূত্রে বেঁধে দিল। সরব যখন রুমে এলো তখন রাত 11:30। আরোহা বারান্দায় দাঁড়িয়ে আছে। আরোহার পাশাপাশি দাঁড়িয়ে সরব জিজ্ঞেস করলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? অন্য কেউ পছন্দের মানুষ আছে? বিয়েতে কি খুশি নও? প্রত্যুত্তরে আরোহা সরবের বুকে মাথা রেখে আঁকড়ে ধরে অভিমানী কণ্ঠে উত্তর দিতে লাগলো, আমি না হয় মেয়ে মানুষ, আমার যোগাযোগের সম্ভব হয়নি, কিন্তু তুমিও তো করনি। কেন বলবে? চাইলেই তো আমার স্কুলের থেকে খবর নিতে পারতে না? ঠিক পারতে। বোঝা নেমে হালকা হলো সরবের মস্তিষ্ক। দুই হাতে আরোহাকে আবদ্ধ করে হাজার খানেক ক্ষমাপ্রার্থীর আদরে ভরিয়ে দিয়েছিল আরোহাকে। বিয়ের কয়েক মাস পরেই শুরু হলো আরোহার বায়না, বাবু চাই বাবু চাই। কারোর বাচ্চা দেখলেই মুখ ফুলিয়ে বসে থাকবে, তার নেই কেন? পেটের ভিতর কবে তারা ফুটবল খেলবে, এসব প্রশ্নে ব্যাকুল করে তুলত সরবকে। যখন বিয়ের 3 বছরেও আরোহা কনসিভ করছিল না, তাই বাধ্য হয়ে ডক্টরের কাছে যাওয়া। রিপোর্টে কি এসেছে অবশ্য এখন কারোর অজানা নয়, কিন্তু এখানে সরব উল্টো পথ দিয়ে চলছে। আরোহাকে বলছে বিয়ে দেবে, কারণ আর যা হোক আরোহা বাচ্চা না পেলে ভেঙে পড়বে। আবার যদি জানে সমস্যা সরবের, তাহলে তাকেও ছাড়বে না। তাই তো এই পথ বেছে নেওয়া। স্মৃতির রোমন্থন শেষে সরব যখন বাস্তবিকতায় ফিরে এলো, আরোহা তখন সরবকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আরোহার জন্য, সরবের মায়ের জন্য এখন এসব প্রয়োজন। কারণ ভবিষ্যৎ কে জানে? আরোহার কথা সরব ফেলতে পারবে না। একটা বাচ্চা যদি হয় আরোহার কোনো ক্ষতির কারণ না, বরং সে সুখে থাকুক, এটাই তো কাম্য। না চাইতেও আরোহার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাহিরে চলে যায় সরব। ফিরে এসে দেখে বাসায় কিছুর আয়োজন চলছে। বৃন্ত এসেছে। 7 মাসের পেট নিয়ে চলতে ফিরতে একটু সমস্যাই হচ্ছে। কান কথায় যা শুনলো তাতে মোটেও প্রস্তুত ছিল না সরব। আরোহা সরবের বিয়ের জন্য মেয়ে দেখবে, কারণ দুর্বলতা যেহেতু আরোহার, তাই সরব বিয়ে করতেই পারে। বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। আচ্ছা, এরকম ব্যথা কি কাল আরোহা অনুভব করেছিল? হয়তো, হয়তো না। পুরো দিনে আরোহা সরবের সাথে কোনো কথা বলেনি। হঠাৎ বৃন্তর চিৎকারে মনোয়ারা বেগম সরব দৌড়ে রুমে আসে। পুরো রুমের ফ্লোর রক্তে মাখানো। ফ্লোরে পড়ে আছে আরোহা। কেন যেন আরোহাকে না, বড় মামিকে দেখছিল সরব। তবে কি বড় মামির মতন আরোহা? মাতৃত্ব এক অদ্ভুত অনুভূতি। নিজের মাঝে ছোট্ট একটি সত্তা ধীরে ধীরে বেড়ে উঠবে। প্রতি স্পর্শ শুভ্রতা নিয়ে আসে। কেমন অনুভব হয় যখন বাচ্চাটা প্রথম নড়ে ওঠে? নির্দিষ্ট সময় পর একটা ছোট্ট প্রাণ জন্ম নেবে। এই অনুভূতি সব নারী অনুভব করতে চায়। আরোহাও ব্যতিক্রম নয়, কিন্তু সবার ভাগ্যে তো সব থাকে না। সমাজ এটাকে নারীর অক্ষমতা হিসাবেই নেয়, কারণ পুরুষদের এই বিষয়ে সমস্যা হতে পারে, এটা এখনো অনেকেই মানতে পারেন না। বন্ধা নারীদের সমাজের স্থান খুব একটা সম্মানীয় নয়। একটা দম্পতি হয়তো সন্তান ছাড়া একে অপরের পাশে থেকে পুরো জীবন কাটিয়ে দিতে চায়, কিন্তু তখন শুরু হয় বংশধর হিসেবে কাউকে তো চাই। দিন শেষে একটা সন্তানের আশায় অনেক বন্ধা মেয়েদের স্বামীর জন্য দ্বিতীয় বাসর সাজাতে হয়। মেয়ে, তোমার ক্ষমতা নেই সন্তান জন্ম দেওয়ার, তাহলে তুমি কেন স্বামীর দ্বিতীয় বিয়ে করাতে দেবে না? ভবিষ্যৎ বলে তো কিছু আছে তো নাকি? অথচ সমাজ কখন এটা বলবে না, তোমরা একটা অনাথ বাচ্চাকে দত্তক নাও, বাচ্চা মা বাবা পাবে আর তোমরা সন্তান। তবে সন্তান এটা বলবে, কার না কার পাপ রক্ত, তার দরকার নেই ওসবের। আরোহার যেন এমন কিছু শুনতে না হয়,
এজন্যই সরব আরোহার বিয়ে দিতে চেয়েছিল। কারণ সমাজ আজও বড্ড সেকেলে। দোষ অপমান সব তো আরোহাকে করবে। একটা সন্তানের জন্য মেয়েটা কষ্ট পাবে, আবার অপমান সহ্য করবে দায়ী না হওয়া সত্ত্বেও। আরোহার জ্ঞান ফিরেছে। বৃন্ত বেশ রেগে আছে, পারলে ঠাটিয়ে চড় মারে আরোহার দুই গালে। এদিকে মনোয়ারা বেগম ছেলের বিরুদ্ধে গিয়েই আরোহাকে সব সত্য বলে দেয়। তারপর রুম থেকে বেরিয়ে যায় সরব আরোহাকে একান্তে সময় দিতে। সবটা শুনে আরোহা হাত বাড়িয়ে দেয় সরবের দিকে। অপরাধীর মতন মাথা নিচু করে আরোহার পাশে বসে সরব। সরবের বাম হাত জড়িয়ে কাঁধে মাথা রাখে আরোহা। নাকের পানি চোখের পানি এক করে বলল, তোমাকে বেস্ট অভিনেতার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এমন কেন করলে? জানো আমার কতটা কষ্ট হয়েছে? মিথ্যে তো বলেইছ। সরব তখন চুপচাপ, দৃষ্টি ফ্লোরের দিকে। আরোহা সরবকে নিজের দিকে ফিরিয়ে সরবকে বলল, বাচ্চাই কি সব? আমার তো তুমি থাকলেই চলবে। আমি কখনো বাচ্চার কথা বলবো না, কারোর বাচ্চা কোলেও নেব না। কিন্তু তুমি প্লিজ আমাকে ছেড়ে দিও না। আমি থাকতে পারবো না। বেশ পারবে। প্রথম কদিন কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে। স্বামী সংসার সব হবে, ভালোভাবে হবে। আমার প্রতি দয়া দেখানোর প্রয়োজন নেই। তুমি দয়া দেখানোর কিছু না। তাছাড়া তোমাকে নিয়েই তো বেশ আছি। সন্তান হবে না বলে আবার বিয়ে করতে হবে, এটা কেমন কথা? আমরা দুজনেই বেশ থাকতে পারবো। তাছাড়া একজন বাচ্চা দত্তক নেব যদি মা রাজি হয়। এখন এমন বলছো, অথচ সকালে আমার জন্য পাত্র দেখতে যেতে চেয়েছিলে। সমাজে এক পুরুষ দুই স্ত্রী নিয়ে থাকতে পারে, আর তাছাড়া দ্বিতীয় বিয়ে তুমি করলে আমি মেনে নিতাম। ঠিক তবে হয়তো সম্পর্কের অস্তিত্বটা হারিয়ে যেত। বাহ, এটা খুব ভালো বলেছ। নিজের সমস্যা বলে স্বামী বিয়ে করাতে দুবার চিন্তা করবে না, অথচ স্বামীর সমস্যা বলে দয়া দেখিয়ে যাবে। যাব তো, 100 বার যাব। কারণ আমার অনুভবে প্রথম এবং শেষ পুরুষ তুমি। সদ্য ফোটানো নাকে চুমু দেওয়া পুরুষ তুমি। রক্তাক্ত মাখা ওড়না যত্ন করে রাখা পুরুষ তুমি। তুমি আমার অনুভবে সেই পুরুষ যার ভালোবাসা পাওয়ার জন্য আমি 8টি বছর অপেক্ষা করেছি। তবুও বলবে আমি দয়া করছি? বললে বলতে পারো, তবু আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ আমার অনুভূতি তুমি। আরোহার কথায় উত্তর দেয় না সরব। যা বোঝানোর জন্য এত অভিনয় করলো, হয়তো আরোহা এবং পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। আজ বৃন্তর ডেলিভারি ডেট। সি সেকশনে যেতে হয়েছে বাচ্চার পজিশনের জন্য। তাছাড়া টুইন্স জন্ম দিয়েছে বৃন্ত। আরোহা দূর থেকে দেখলো দুজন নার্স 2টো বাচ্চা কোলে নিয়ে আসছে। ওদের কাছাকাছি আসতেই বৃন্তর স্বামী কোলে একটা বাবুকে নার্স দিতে চাইলে বৃন্তর স্বামী সরে গিয়ে আরোহাকে এগিয়ে দেয়। বৃন্তর প্রথম সন্তানকে প্রথম আরোহা কোলে নেয়। ছেলে বাবু বেশ বড় সড়ো চোখে তাকিয়ে আছে। আরোহা কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। খালামাসিরা টাকা চাইলে তাদের উদ্দেশ্যে বৃন্তর স্বামী বলল, এই নাও খালা, আমার ছেলের টাকা আমি দিলাম। বড় ছেলের টাকার জন্য বড় ছেলের বাবার কাছ থেকে নেবে, বুঝলে? কম নিও না কিন্তু। কথা বলেই সরবের দিকে ইশারা করে বৃন্তর স্বামী। আরোহা ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু এটাও বুঝতে বাকি নেই যে সন্তান জন্ম না দিয়েও আজ সে মা হতে চলেছে। কৃতজ্ঞতায় চোখের পানি ঝরছিল মনোয়ারা বেগমের। মেয়ে জামাইয়ের মাথায় হাত রেখে অনবরত কেঁদেই চলেছে তিনি। মুখের হাসি টেনে বৃন্তর স্বামী বলল, আরোহা আমার ছোট বোনের মতন। তাছাড়া সৃষ্টিকর্তা তো আমাকে 2টো দান করেছেন। আমি জানি ভাইয়া ভাবি আমাদের থেকেও ভালোভাবে মানুষ করবে। আমাদের প্রথম সন্তান আমরা আরোহাকে দিয়ে দেব, এমনটা 2 মাস আগেই মনস্থির করেছিলাম। এমন তো নয় যে খুব দূরে দিচ্ছি, যখন তখন চাইলেই তো কাছে পাবো। শেষ কথাগুলো বলার সময় কথা ধরে আসে ভদ্রলোকের। সরব এগিয়ে এসে জড়িয়ে ধরে বোন জামাইকে। মুচকি হেসে ভদ্রলোক নিজেও আবদ্ধ হয় গভীর আলিঙ্গনে। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না ভাই। ধন্যবাদ দিয়েও ছোট করব না। এটা আপনার উপহার ভাই, আরোহার ভাইয়ের পক্ষ থেকে উপহার। আপনি আমার বোনের জন্য যা করেছেন আমি কিন্তু সবটা জানি, ভয় নেই। তৃতীয় ব্যক্তি কখনো জানবে না। তবে এর বিনিময়ে আমাকে একটা কথা দিতে হবে আপনাকে। আপনি কখনো আমার বোনকে ছাড়বেন না, কখনো কষ্ট দেবেন না।
শক্ত করে ভদ্রলোকের 2 হাত ধরল সরব। কথা দিলাম ভাই, কথা দিলাম। ছোট্ট ছেলেকে নিয়ে আরোহার দিন ইদানিং কিভাবে পার হয়ে যাচ্ছে আরোহার নিজেও বুঝতে পারছে না। প্রথম কয়েকদিন বৃন্ত বাসায় ছিল। আরোহা তখন সারাদিন 2 বাচ্চা নিয়ে ব্যস্ত। নন আইডেন্টিক্যাল টুইন্স 2 ছেলে। মাসখানেক পর বৃন্ত চলে যায় নিজের বাসায়। নিজের সন্তানকে এভাবে রেখে যাওয়া যে কতটা কষ্টের সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিল বৃন্ত। তবুও আরোহার দিকে তাকিয়ে যখন ওর মুখের হাসি দেখে, কষ্ট যেন কপুরের মতন উবে যায়। আজ সরব আরোহা বাবুটিকে টিকা দিতে নিয়ে আসছে। 1.5 মাস চলছে, তাই নিয়মিত টিকা তো দিতেই হবে। টিকা দিয়ে ফিরে আসছিল, ঠিক তখন একজন ডক্টর বাচ্চাদের ওয়ার্ডে প্রবেশ করে। দম্পতিকে চিনতে অসুবিধা হয় না ডক্টরের। তবে কি তারা বাচ্চা অ্যাডপ্ট করেছে? কথা বলতে চাইলে সরব ইশারায় না করেন। কিছুক্ষণ পর আসছি বলে চলে যায়। আরোহাকে হাসপাতালের রিসেপশনে ওয়েটিং সিটে বসিয়ে রেখে সরব পা বাড়ায় ডক্টরের কেবিনে। ধন্যবাদ জানিয়ে চলে আসার পর একজন মহিলা জিজ্ঞেস করে উনি কেন ধন্যবাদ দিচ্ছিলেন। ডক্টর হেসে জবাব দেয়, ক্যারিয়ার জীবনে অনেক পুরুষ দেখেছি সন্তান জন্ম দিতে না পারা স্ত্রীকে ছেড়ে দিতে, কিন্তু উনি আমার লাইফে দেখা প্রথম পুরুষ যে কিনা স্ত্রীর অক্ষমতার কারণ পুরো পৃথিবীর কাছে লুকিয়ে ভুল রিপোর্ট বানিয়ে নিজের অক্ষমতা আছে বলে বেড়াচ্ছেন, শুধুমাত্র তার স্ত্রীকে বন্ধ্যা অপবাদ থেকে মুক্তি দিতে। সত্যি পুরুষ জাতি এক অনন্য সৃষ্টি, কারণ কাপুরুষ তো কখনো পুরুষদের কাতারেই পড়ে না। ধীর গতিতে রিক্সা চলছে। আরোহার কোলে বাবু। সরবের বাম হাত পেঁচিয়ে আছে আরোহার কোমর। মেয়েটার রিক্সার ভীতি এখনো গেল না। তাতে কি, রিক্সার ভীতি না থাকলে হয়তো এভাবে বসা হতো না। আরোহাকে যখন বাবুর সাথে কথা বলতে দেখে সরবের তখন মনে হয় তার সামান্য মিথ্যের কারণে চারপাশ শুভ্র স্পর্শে পরিপূর্ণ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।